আচ্ছা, ফার্স্টে আমরা আজকে ওয়ার্ক দিয়ে শুরু করতেছি। ওয়ার্ক আমরা বলেছি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটা তো সবাই জানি। ডব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট, তাই তো? এখন লেট আস কনসিডার যে এটা একটা যে কোনো প্ল্যাটফর্মের উপরে রাখা, দেয়ার ইজ এন অবজেক্ট। এই অবজেক্টের মাস মনে করেন বলে দিয়েছে এম। অবজেক্টটাকে আমরা হরাইজন্টালি এফ ফোর্স দিচ্ছি এবং এই এফ ফোর্সের দিকে অবজেক্টটা ডিসপ্লেস করে আসবে। সো হোয়াট এভার দ্য ডিসপ্লেসমেন্ট ইজ, আমার ওয়ার্ক ডানের ফর্মুলা কখনোই চেঞ্জ হইতেছে না, বাট কন্ডিশন হচ্ছে অ্যাজ লং অ্যাজ দ্য ফোর্স ইজ কনস্ট্যান্ট। দ্য ফোর্স ইজ কনস্ট্যান্ট। যদি ফোর্স ভ্যারি করে তখন কিন্তু সিচুয়েশন একটু ডিফারেন্ট হয়ে যাবে, ভ্যারিয়েবল ফোর্সের ওয়ার্ক ডান আমরা দেখবো। বাট ফর নাও লেট আস কনসিডার যে ওয়ার্ক ডানটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ফোর্সের জন্য। সো তখন ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট এস। ঠিক আছে, এখন ডিসপ্লেসমেন্ট কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, তার উপর বেস করে আমরা এফ এস কস থিটা এটার এক এক রকম ইন্টারপ্রিটেশন আসবে। সো মোটা দাগে যদি আমরা ওয়ার্কের ডেফিনিশন বলি এফ এস কস থিটা, মানে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন দ্যাট ইজ। ঠিক আছে, এখন কখনো কখনো আমরা জানি ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স হয়, আর কখনো কখনো ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স হয়। এখন কোনটাকে আমরা ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স বলি আর কোনটাকে আমরা ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স বলি? যেহেতু আমরা একটা অবজেক্টকে পুশ করতেছি বা পুল করতেছি, অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হইতেছে। অবজেক্টের ডিসপ্লেসমেন্ট যদি ফোর্সের ডিরেকশনে হয় তখন আমরা ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স বলি। অবজেক্টের ডিসপ্লেসমেন্ট যদি ফোর্সের এগেইনস্টে হয় তাহলে ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স বলি। ঠিক আছে, আসলে বাই দ্য ফোর্স আর এগেইনস্ট দ্য ফোর্স বলতে আমরা এজেন্ট বলে একটা টার্মকে মিন করি, কারণ আগের স্লাইড। ওকে, এখন যে তুলে যাও যতটুকু পারো, পুরাটা তোলার দরকার নেই কারণ আমি তো স্লাইড দিয়ে দিব না ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাও একটু উঠাইতে হবে বিকজ আমার এখন টান দিতে হবে। ঠিক আছে, একটু টানতে হবে আমাদের। সো যেটা বলতেছিলাম যে ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স, বাই দ্য ফোর্স সবই ভালো কথা, বাট আসলে পুরো জিনিসটা হচ্ছে ওয়ার্ক ডান বাই অ্যান এজেন্ট অর ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য এজেন্ট। কেন আমি এটা একটু পরে এক্সপ্লেইন করতেছি, বাট তার আগে একটু তুলে নাও এই জিনিসটা। এজেন্ট অবজেক্ট না, এজেন্ট হচ্ছে যে ফোর্স দিবে সে। যেমন দেখো, এই যে আমার হাতে মাউসটা আছে, এই মাউসটাকে যদি আমি উপরের দিকে ফোর্স দিই, আমি ওইটা উপরের দিকে ফোর্স দিয়ে তুলতে পারতেছি কিন্তু, রাইট? কিন্তু এর উপরে কি শুধু আমার ফোর্সই কাজ করতেছে? না, ওয়েট আছে না? ওয়েট কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। সো এই ওয়েটের জন্য এজেন্ট কে? পৃথিবী, আর্থ। আর্থ ওকে ওয়েট দিচ্ছে আর আমি ওকে একটা ভার্টিক্যালি আপওয়ার্ড ফোর্স দিচ্ছি, তাই না? সো এখন যদি জিজ্ঞেস করা হয় এই যে মাউসটাকে আমি নিচ থেকে উপরে তুলে নিয়ে আসলাম, এই মাউসটার জন্য ওয়ার্ক ডানটা কি পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে, তার অ্যান্সার করতে গিয়ে আপনাকে যে বলতে হবে এজেন্টকে। এই এজেন্টকে কোয়েশ্চেনটা করতে হবে, কারণ যদি ওই এজেন্ট আমি হই, দ্যাট মিনস আমি ফোর্স দিচ্ছি কোন দিকে? উপরের দিকে। অবজেক্ট গেছে কোন দিকে? উপরের দিকে। ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স বা পজিটিভ ওয়ার্ক ডান যেটাকে আমরা বলি। কিন্তু আমরা যদি বলি না এজেন্ট, এখানে আমি আর্থকে চিন্তা করতে চাই, আর্থকে এজেন্ট চিন্তা করলে কি হবে আপনি বলেন? আর্থ তোকে নিচের দিকে ফোর্স দিচ্ছে কিন্তু অবজেক্ট গেছে ওয়েটের অপোজিট দিকে, সো এগেইনস্ট দ্য ফোর্স বা নেগেটিভ ওয়ার্ক ডান হচ্ছে এখানে। ঠিক আছে, সো বইয়ে হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে বাই দ্য ফোর্স এগেইনস্ট দ্য ফোর্স ইউজ করছে। আমি মোটা দাগে হচ্ছে বাই দ্য এই মানে ফোর্সের জায়গায় এজেন্ট কথাটা ইউজ করি। যদি এজেন্ট নিজে ওয়ার্ক ডান করাইতে হেল্প করে তাহলে আমরা ওটাকে বলবো পজিটিভ ওয়ার্ক ডান। আর যদি এজেন্টের এগেইনস্টে আমার ওয়ার্ক ডান হয় তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য নেগেটিভ ওয়ার্ক ডান। ইটস দ্যাট সিম্পল। এখন পজিটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান, হ্যাঁ হ্যাঁ বলে। অবশ্যই, ওয়ালাইকুম আসসালাম। যদি ফোর্সে যে যে এজেন্ট ফোর্স দিছে সে যদি ওয়ার্কের জন্য রেসপন্সিবল হয় তাহলে সেটা ওয়ার্ক ডান বাই দ্য এজেন্ট অর ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, এবং সেই ক্ষেত্রে আমরা পজিটিভ ওয়ার্ক ডানের কথা বলতেছি। ঠিক আছে, পজিটিভ ওয়ার্ক ডানের এক্সাম্পল কি? এই যে আমরা যখন একটা অবজেক্টকে ফোর্স দিতেছি, এই যে আমার অবজেক্ট, আমি ওকে ফোর্স দিছি। সো এটা হচ্ছে অবজেক্টের পজিশন 1, এটা হচ্ছে অবজেক্টের পজিশন 2। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই অবজেক্টের ফোর্সের দিকেই ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাই না? এস আর এফ এর দিকে মানে ইন বিটুইন অ্যাঙ্গেল কত এখানে? সো দিস ইজ আ পজিটিভ ওয়ার্ক ডান, ডেফিনেটলি। ঠিক আছে, এখন আমরা যদি আর একটা সেপারেট সিনারিও চিন্তা করি, মনে করেন দিস ইজ আ পার্টিকেল যার উপর ফোর্স কাজ করবে। আমি ফোর্সটা দিচ্ছি ডান দিকে, কিন্তু এই পার্টিকেলকে আমরা ডিসপ্লেস করতে দেখছি এরকম ডায়াগোনালি। সো
ইয়েলোটা হচ্ছে আমার জন্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর, আর গ্রিনটা হচ্ছে আমাদের জন্য ফোর্স ভেক্টর। নাও দের ইজ অ্যান অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, তাই না? সো যখনই অ্যাঙ্গেল হবে আপনাকে কি করতে হবে, ভেক্টর রেজলিউশনে চলে যেতে হবে, কারণ ওয়ার্ক ডানের ডেফিনিশনই হচ্ছে ওয়ার্ক অ্যালং দ্য ফোর্স। মানে ওয়ার্ক তখনই হবে যখন সামথিং ইজ হ্যাপেনিং, বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট ইজ হ্যাপেনিং অ্যালং দ্য ফোর্স, ঠিক আছে? সো এই জন্য এইজেন্টের কথাটা আসে বারবার করে, যে এইজেন্ট কোন দিকে গেছে সেই দিকে আমার হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট ফলো করতে হবে। সো দিস ইজ বাই যখন এরকম অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কি করব, আমরা ভেক্টর রেজলিউশন করব। আমাদের এখানে যে ডিসপ্লেসমেন্টটা আছে তাকে আমি যদি ভেক্টর রেজলিউশনে নেই, আমি একটা এস এক্স পাবো এবং আমরা একটা এস ওয়াই পাবো, রাইট? কারণ এই এস ওয়াইটা ফোর্সের পারপেন্ডিকুলার আছে, তাই না? আর এস ওয়াই এস এক্স যেটা আছে সেটা ফোর্সের ডিরেকশনে আছে। সো অবভিয়াসলি ফোর্সের ডিরেকশনে, ওই যে আমরা একটা কথা বলেছিলাম কোনো এক সময়, যে ফিজিক্স আসলে কজালিটি ফলো করে, মনে আছে আপনাদের? কজালিটি কথাটাকে বলছিলাম কজ অ্যান্ড ইফেক্ট। প্রত্যেকটা ঘটনার একটা কজ আছে, একটা ইফেক্ট আছে। আমাদের এখানে একটা অবজেক্ট আছে, সে ডিসপ্লেস করেছে, এটা হচ্ছে কজ। ইফেক্ট, সরি, এটা হচ্ছে ইফেক্ট। কজ কি, কেউ ওকে টানছে, টানা না ছাড়া তো সামনে আসার কথা না। অথবা হ্যাঁ আরো রিজন থাকতে পারে, ও শুরু থেকেই ইন মোশন ছিল, পারপেচুয়াল মোশনে ছিল, যেটা ইন রিয়েল লাইফ পসিবল না, বাট ধরেন ছিল। ও তাহলে সামনে যেতেছে, ওটার কোনো কজ নাই, কজ হচ্ছে ওর মোশন, ওর কাইনেটিক ইনার্শিয়া, রাইট? বাট যদি একটা অবজেক্ট অ্যাট রেস্ট থাকে, আমি ফার্স্ট অবজার্ভ করছি, এরপর সে কোন কারণে ডান দিকে মুভমেন্ট শুরু করছে, ডান দিকে ডিসপ্লেস করছে, যদি জিজ্ঞেস করা হয় কজ কে, অবশ্যই ডান দিকে কোনো ফোর্স কাজ করছে, ডান দিকে কেউ না কেউ ওকে ওই মোমেন্টাম চেঞ্জ করতে বাধ্য করছে। এটা নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে আসে। আপনাদের কি মনে আছে নিউটন সেকেন্ড ল অফ মোশনটা কি ছিল? দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি অ্যাপ্লাইড ফোর্স। তার মানে হচ্ছে গিয়ে ডি ডিটি অফ পি তখনই হবে যখন আমার ফোর্স অ্যাপ্লাইড হবে। সো মোমেন্টাম চেঞ্জ হয়েছে মানে কি, আপনার ভেলোসিটি চেঞ্জ হয়েছে, রাইট? রাইট। এখন অবশ্যই ওই যে রকেটের কেসে আমরা একটা জিনিস দেখছিলাম, যে ভেলোসিটি চেঞ্জ হয় নাই, ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, কিন্তু মাস চেঞ্জ হয়েছে, ওই জন্য এক্সিলারেট করছে। আচ্ছা ভালো কথা, মাস চেঞ্জ হয়েছে, ভেলোসিটি ফিক্সড আছে, তাও এক্সিলারেট করছে না। এক্সিলারেট করা মানে কি, ও পজিশন চেঞ্জ করছে না। তো পজিশন চেঞ্জ করার জন্য দায়ী কে? যেই ফোর্স দায়ী, তার জন্য আপনার পজিটিভ ওয়ার্ক ডান, আর যদি তার অপোজিট দিকে কোনো ফোর্স কাজ করে তার জন্য নেগেটিভ ওয়ার্ক ডান। বুঝতে পারছি? আরো একটা সিম্পল এক্সাম্পল আমি দিতেই, মনে করেন আমার কাছে একটা স্প্রিং আছে, লেটস সে এই স্প্রিংটা দেখতে এরকম, কথার কথা, ঠিক আছে? আপনি এই স্প্রিং এর এই গ্রিন পয়েন্টে একটা ফোর্স দিচ্ছেন, ফোর্সটা দিয়ে আপনি স্প্রিংটাকে পুল করার ট্রাই করতেছেন। স্প্রিং তো পুলড হবে, ও তো এক্সপ্যানশনে যাবে, বুঝতে পারতেছেন? কিছুক্ষণ পর আমি দেখবো দিস ইজ দ্য সিচুয়েশন অফ দ্য স্প্রিং, রাইট? তাই না? সো ওকে আমি যে পুল করে সামনে নিয়ে আসলাম, এর জন্য আমরা বলতে পারি যে স্প্রিং এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি জমা হয়েছে। পোটেনশিয়াল এনার্জি জমা হয়েছে মানে কি, আপনি যে ওয়ার্ক ডান করছেন ওর উপরে, ওইটাই তো ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি জমা হয়েছে, তাই না? এখন আপনি যদি এই স্প্রিংটাকে এখান থেকে ছেড়ে দেন, তাহলে কি হবে? আবার সে কন্ট্রাকশনে আসবে, তারপর কন্টিনিউয়াসলি একটা পিরিয়ডিক মোশন আপনাকে দিবে, তাই না? তো যেই মোমেন্টে আপনি ছেড়ে দিবেন, বুঝলেন, যে আপনি ফোর্সটা ছেড়ে দিবেন তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি যে স্প্রিংটাকে ধরে রাখছেন, আপনি কি ফিল করবেন না দের এক্সট্রিম টেনশন ইনওয়ার্ড, তাই না? এবং আপনি যতটুকু টাইম ধরে যে টাইম এটাকে বড় করছেন, পুরাটা টাইম ধরে ওর ইনওয়ার্ড বা টুয়ার্ডস ইজ ইকুইলিব্রিয়াম পয়েন্ট একটা ফোর্স কাজ করছে না, ওটার এগেইনস্টে আপনারা টাইম নিতে হচ্ছে না। এই মাউসটাকে উপরে তুলতে আমার সমস্যা হচ্ছে না, বাট ইফ ইট ওয়াজ এ হেভি অবজেক্ট, লেটস একটা স্টোন ব্লক, তাহলে আমার কিন্তু এটাকে উঠাইতে যথেষ্ট কষ্ট হইতো। উই উড ফিল যে ওয়েটের এগেইনস্টে আমাকে কাজ করতে হইতেছে, রাইট? সো এই সকল ক্ষেত্রে যেখানে আপনার একটা ফোর্সের এগেইনস্টে গিয়ে কাজ করতে হচ্ছে, তখনই নেগেটিভ ওয়ার্ক ডান বা ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য এজেন্ট এই কনসেপ্টে আসে, তার আগ পর্যন্ত আসে না। যদি আপনার উপর কোনো রেজিস্ট্যান্স কাজ না করে, তাহলে কিন্তু আসলে আপনার ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্সের কোনো কারণই নেই। আপনি চিন্তা করে দেখেন, একটা ফ্লোরে দাঁড়ায় আছেন, কোনো ফ্রিকশন নেই, আপনি দাঁড়ায় থাকতে পারবেন না, ইউল স্লিপ। বাট ওই ফ্রিকশনলেস ফ্লোরে আপনি যদি ধাক্কা দিয়ে দেই, আপনি এরকম স্লাইড করে চলতেই থাকবেন, লাইক আইস স্কেটিং। ক্যান ইউ ইমাজিন ব্যাপারটা? কিন্তু যখন আপনি আইস স্কেটিং করতেছেন, আপনি নর্মাল ফ্লোরে দাঁড়ায় আছেন, আপনাকে যতই ধাক্কা দেয় না কেন, আপনি একটু স্টাম্বল করে আবার গ্রিপ করে ফেলবেন, বিকজ দেয়ার ইজ এ ফ্রিকশন, ওই রেজিস্ট্যান্স। এবং আপনি যতবার হাঁটতেছেন, স্পেশালি সি বিচে গেলে এই ব্যাপারটা খুব ভালো বোঝা যায়। বালির মধ্যে হাঁটতেছেন, ইউ ফিল যে বালি আপনাকে আটকায় ধরে রাখছে, রাখছে না? সো দ্যাট ইজ ইয়োর ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য সারফেস।
আর যখন আপনি পায়ে রোলার স্কেট লাগাই ফেলছেন, আপনি ফ্রিকশনটা কি করছেন, কমায় ফেলছেন। সো তখন আসলে আপনি যতটুকু নিজেকে পুশ দিবেন সামনের দিক বা যতটুকু স্লাইড করবেন, ততটুকু আপনার জন্য ওয়ার্ক ডান হবে। এবং আপনি এইটা ওই যে যখন ছোটবেলায় স্লাইডে যাইতেন, স্লাইডেও কিন্তু এটা বোঝা যেত। কিছু কিছু স্লাইড ছিল যে অতটা স্লিপারি না, একটু রাফ সারফেস, ওইখানে স্লাইড করতে খুব সমস্যা হতো। ছোটবেলায় ওই স্লাইড গুলোতে আমরা উঠতাম না। বা যেগুলো স্লোপ কম, ওই স্লাইড গুলোতে আমরা উঠতাম না। যেগুলো স্লোপ বেশি খুঁজা খুঁজা, ওই স্লাইড গুলোতেই আমরা উঠতাম, বিকজ দ্যাট গিভস ইউ মাচ মোর থ্রিল। কারণ কি, ওই যে গ্র্যাভিটি আপনাকে তত জোরে টানতেছে, ওই ক্ষেত্রে আপনার ওয়ার্ক ডান নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ কখন আছে, যখন একটু মাতব্বরি করে আমরা স্লাইডের এগেইনস্টে ওই যে স্লোপ বরাবর উপর উঠতে গেছি, তখন একে তো পিছলাই যেতেছি, আবার ওয়েট নিচের দিকে পুল করতেছে, তখনই আপনি ফিল করতেছেন যে ইউ আর ডুইং অ্যান ওয়ার্ক ডান এগেইনস্ট দা ফোর্স। তো এই জন্য এইজেন্টের ধারণাটা খুব জরুরি আসলে ওয়ার্ক ডানের ক্ষেত্রে, যে কার কে ফোর্স দিতেছে, ওই যে কজালিটি, কজ অ্যান্ড ইফেক্ট। আপনি যে ইফেক্টটা দেখতেছেন, সেই ইফেক্টের জন্য কজটা আসলে কে, বুঝাইতে পারছি? ওই জন্য যেহেতু দেয়ার ইজ অলওয়েজ আ কজ, দেয়ার ইজ অলওয়েজ অ্যান এজেন্ট যে কাজটা করতেছে, তার জন্যই আসলে আপনার এই ভেক্টর রেজলিউশনটা করতে হবে। এবং আপনাকে এটা দেখতে হবে, আপনি যেই প্লেনে, আপনি যেই লাইনে আছেন, সেই লাইন বরাবর আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, দ্যাটস ইট। কিন্তু এটা কখনোই পসিবল না যে আপনি যেই প্লেনে আছেন তার পারপেন্ডিকুলার প্লেনে আপনার ফোর্সের জন্য কোনো ওয়ার্ক ডান হবে। যদি পারপেন্ডিকুলার প্লেনে কোনো কারণে হয়, দ্যাট মিনস ওই ডিরেকশনে কোনো না কোনো ফোর্স ছিল। এগেইন নিউটন সেকেন্ড ল অফ মোশন, যেই দিকে আপনার মোমেন্টাম চেঞ্জ হবে, তার মানে ওই দিকেই এক্সটার্নাল ফোর্স। উল্টা পাল্টা দিকে হয় নাই, সোজা কথা। ঠিক আছে, যেই দিকে আপনার মোমেন্টাম চেঞ্জ হয়েছে, আপনি ওই দিকেই ডিসপ্লেসমেন্ট পাইছেন। এবং তার কজ হচ্ছে কেউ না কেউ সেই দিকে ফোর্স দিছে, তাছাড়া হইতো না। ব্যাপারটা বুঝাইতে পারছে? দিস ইজ ওয়াই আমরা কখনোই ওয়ার্ক ডানের ক্ষেত্রে পারপেন্ডিকুলার কোন রকম, ইনফ্যাক্ট আপনারা চ্যাপ্টার 2 তে লং রোলার পড়ে আসছেন। উই অলওয়েজ পুল অন আ রোলার, নেভার পুশ। সব শেষ না, কিছু আছে দেখাবো ইনশাআল্লাহ। এনিওয়েজ, সো যদি লং রোলারের কথা চিন্তা করি, আচ্ছা এই হচ্ছে একটা লং রোলার মনে করেন। এটাকে যখন আপনি পুল করবেন এফ ফোর্সে, আমাকে একটু বলেন তো, এই এফ ফোর্সে পুল করার জন্য পুরো ফোর্সটা কি ওকে সামনে নিয়ে আসবে? কি হবে? ফোর্স একটা রেজলিউশন হবে এখানে, মানে ফোর্স ডিস্ট্রিবিউশন হবে। একটা যাবে আমার হরাইজন্টাল প্লেনে, আরেকটা পারপেন্ডিকুলার প্লেনে গিয়ে ওর ওয়েটকে কাউন্টার অ্যাক্ট করবে, তাই না? যদি আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি, তাহলে এটা হয়ে যাবে এফ কস থিটা, এটা হয়ে যাবে এফ সাইন থিটা। কোন ফোর্সের জন্য আপনি ডিসপ্লেস করবেন? এফ কস থিটা, অবশ্যই এফ কস থিটার জন্য ডিসপ্লেস করবেন, নট এফ সাইন থিটা। বুঝতে পারছেন? তো তখন আপনার যে ডিসপ্লেসমেন্ট হবে, সেই ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে আপনি বললেন মনে করেন এস, কথার কথা। সো ওই ক্ষেত্রেও আপনি যদি ডব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস করেন, হোয়াট ইউ আর ডুইং ইজ আপনি এফ কস থিটা নিচ্ছেন এন্ড দেন আপনি এস নিচ্ছেন। কখনো কখনো আমরা এফ ইন্টু এস কস থিটা নিয়ে কাজ করব, কখনো কখনো আমরা এফ কস থিটা ইন্টু এস নিয়ে কাজ করবো। এটা আপনারা জানেন, ডট প্রোডাক্টের ক্ষেত্রে সব সময় আমরা ওই যেটাকে কি বলে, সাবস্টিটিউশন ল না এটা, এ বি সাইন থিটা বি এ সাইন থিটা, নাকি ডিস্ট্রিবিউটিভ ল? ডিস্ট্রিবিউটিভ ল, ওই যে এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, এটাকে কি ডিস্ট্রিবিউটিভ ল বলে না সাবস্টিটিউটিভ ল বলে? ইকুয়ালস টু বি প্লাস এ, ডিস্ট্রিবিউটিভ ল। সো ইয়েস, আমাদের ডট প্রোডাক্ট সবসময় ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে। দ্যাট মিনস ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, যা কথা এস এফ কস থিটা একই কথা। ঠিক আছে, বাট এখানে একটা কথা বলে রাখা হলো, এফ এস কস থিটা এস এফ কস থিটা ম্যাথমেটিক্যালি এক কথা, ফিজিক্সের দিক থেকে একটু ডিফারেন্ট। ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে কিরকম ডিফারেন্ট সেটাও বলি। আমরা যখন এই লং ডলারকে সামনে নিয়ে আসতেছি, আমরা এফ ফোর্স অ্যাপ্লাই করছি, বাট ওর সামনে আসার জন্য কোন ফোর্সটার কজে আছে? এফ কস থিটা, নট দ্য হোল এফ। বুঝতে পারছেন? আপনি যখন বলতেছেন যে ডব্লিউ ইকুয়ালস টু, এই যে এই ক্ষেত্রে এফ ইন্টু এস কস থিটা, সেই ক্ষেত্রে ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, এই ক্ষেত্রে এফ হচ্ছে আমাদের জন্য কস, এস কস থিটা আমাদের জন্য ইফেক্ট। ঠিক আছে, যদি এখন কখনো আপনার এই যে এস এফ কস থিটা লিখতে হয়, এস এফ কস থিটা লেখার পর আপনি এটা চিন্তা করতে পারেন না যে এস মনে হয় কজ হয়ে গেছে, এফ কস থিটা মনে হয় ইফেক্ট হয়ে গেছে। না, এফ কস থিটাটা হচ্ছে আমার সবসময় কজ, আর ডিসপ্লেসমেন্ট আমার সবসময় ইফেক্ট। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি?
ফোর্স কখনো ইফেক্ট হবে না, ফোর্স সবসময় কজে থাকবে, ডিসপ্লেসমেন্ট সবসময় ইফেক্টে থাকবে। কস থিটা কি এস এর সাথে গেল না, এর সাথে আসলো, ওইটা ভাই তো ত্রিকোণমিতি, ওইখানে তো আসলে আমার ফিজিক্সের কোনো জায়গা নাই। বুঝাইতে পারছি জিনিসটা? অনেক সময় এমসিকিউতে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে আপনার একটা লং রোলারকে পুল করছেন, পুল করে সামনে নিয়ে আসছেন, আমরা এখানে কার কোন অ্যালং কার কম্পোনেন্ট নিছি, কারণ আমরা সবসময় কি নিয়ে অভ্যস্ত, ফোর্সের ডিরেকশনে ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট নিয়ে অভ্যস্ত। তো আমি যদি এই ইকুয়েশনটা মানে লং রোলারের কথা চিন্তা করি, এখানে আমার এস ঠিক রাখছি আর ফোর্সের কম্পোনেন্ট নিছি এফ কস থিটা, তাই মনে হয় না? কিন্তু এটা আসলে না। এখানে যেটা বুঝতে হবে যে আমরা ফোর্সের কম্পোনেন্ট এই জন্য নিছি কারণ ফোর্সের এই কম্পোনেন্টটাই ওকে ডিসপ্লেস করানোর জন্য দায়ী, নট এফ সাইন থিটা। এফ সাইন থিটা কোনো ডিসপ্লেসমেন্ট হয় না। যদি হয়তো ও তো লন্ডন আর হইতো না, ও তো ওই যে কি বলে এটাকে রেকিং বল হইতো, রাইট? রেকিং বলকে আপনি যে মাটি থেকে উপরে তুলবেন, তারপর বাড়ি মাইরা বাড়ি ঘর ভাঙবেন, দ্যাটস এ সেপারেট থিং। ইনফ্যাক্ট কোন জানি একটা অ্যাডমিশন টেস্টে আমি রেকিং বলের একটা ম্যাথ দেখছিলাম, ওটা রেকিং বলকে হ্যাঁ রেকিং বলকে সিম্পল পেন্ডুলাম বানায় ফেলছে। বানানো সম্ভব মানে যদি তুমি এয়ার রেজিস্ট্যান্স ইগনোর করো, সব পারফেক্ট কন্ডিশন রাখো, তাহলে একটা রেকিং বলকে উপরে তুলছো, ওয়েট তো স্টিল আছে, ওয়েট তো আসলে আমার আর এক্সটার্নাল কোনো কিছু না, এয়ার রেজিস্ট্যান্সের মধ্যে পড়ে না। তাহলে ওটাকে তোমার একটা সার্টেন হাইটে উঠাইতে ওর পোটেনশিয়াল এনার্জি খরচ হবে, বা ওর একটা মানে এনার্জি খরচ হবে, এরপর তুমি ওকে সুইং করাবা, ওইখানে আবার একটা এনার্জি খরচ হবে। সো পুরো পাওয়ারটা কে দিচ্ছে? মোটর দিচ্ছে। মোটরের এফিসিয়েন্সি ক্যালকুলেট করো। পোলাপাইন তো তখন লক খেয়ে যায়, কারণ ভাই একটা রেকিং বল মানে ওই যে এটা যে সিম্পল পেন্ডুলামে নিয়ে যাবো, আমি যে এখানে ওই সিম্পল পেন্ডুলামের ইকুয়েশনস কাজ করাবো, এটা আসলে কজ ইটস আ বিগ থিং, মানে এটাকে যে আমরা ওই সিম্পল হারমোনিক মোশনের মধ্যে আনতে পারি, এটা ডিফিকাল্ট, ওই মোমেন্টটা ডিফিকাল্ট যে আগে থেকে প্র্যাকটিস। বাট এনিওয়েজ, ওয়ার্ক ডান সম্পর্কে বুঝাইতে পারছি ইন ডিটেইল। এখানে তো আসলে এত কিছু আর বলার নাই। সো আমরা ওয়ার্ক ডানের কিছু ম্যাথ করি, চলেন। ইনফ্যাক্ট এই ওয়ার্ক ডানের মধ্যেই কিন্তু আমাদের ওই যে ওয়েল এমটি করার যে পার্ট গুলো আছে না, ওইটা এখানেই চলে আসে। ওয়ার্ক ডানের মানে ইকুয়েশন দিয়ে করা যায়, কিন্তু এটা আমরা কনস্ট্যান্ট ফোর্সের জন্য করবো না, এটা আমরা ভ্যারিয়েবল ফোর্সের জন্য করবো, এবং কেন সেটা দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। ফার্স্ট কোয়েশ্চেন, প্রবলেম নাম্বার 1 অফ a box of 40 Newton weight is being held 3 meters up. 40 Newton weight is being held 3 meters up, না লিখে বলি above ground. Calculate the work done. হুমায়রা সলভ করে দেন। এতক্ষণ লাগতেছে? এতক্ষণ তো পড়াইলাম। আপনারা তো গল্প করছে। রিফাত, ক্যালকুলেটর কই?
A box of 40 Newton weight is being held 3 meters above ground. আরো একটা জিনিস for 2 seconds. A box of 40 Newton weight is being held 3 meters above ground for 2 seconds. Calculate the work done. আরো অ্যাড করে দিলাম একটা ডেটা যদি আপনাদের তাও হেল্প হয়। মানে 2 সেকেন্ড ধরে একটা জিনিসকে আপনি এতক্ষণ ধরে আসমানে ভাষায় রাখছেন 3 মিটার। পাওয়ার আছে, পাওয়ার মানে পাওয়ার ক্যালকুলেট করতে গেলে লাগবে, বলে দিলাম তাও। আমরা এখানে কোনো ডিসপ্লেসমেন্ট করছি এতক্ষণ ধরে? আমি পুরাটা ক্লাসের প্রথম 15 মিনিট বুঝলাম যে একটা অবজেক্ট আছে, তার মোমেন্টাম চেঞ্জ হয়েছে, ভদ্রলোক মোমেন্ট ভেলোসিটি চেঞ্জ করছে, ডিসপ্লেস করছে, ফোর্স আছে, ডিসপ্লেসমেন্ট আছে, দ্যাট মিন্স ওয়ার্ক ডান হয়েছে। আর কোয়েশ্চেনে বলছি আ বক্স অফ 40 নিউটন ওয়েট ইজ বিং হেল্ড 3 মিটার্স অ্যাবাভ গ্রাউন্ড। 3 মিনিট ধরে আমি আসমানে ঝুলায় রাখছি, আমার তো কোনো ওয়ার্ক ডান হয় নাই, ও তোর পজিশন চেঞ্জ করে নাই। ওকে, এমসিকিউ হইলে তো খুব সহজে অ্যান্সার দিতেন ভাই, 0 জুল, কারণ 0 অপশনে আছে। ওকে, নেক্সট ম্যাথ। কোনো ওয়ার্ক মানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি ছুঁড়ে মারেন দ্যাট মিন্স আপনি ফোর্স অ্যাপ্লাই করছেন। সো ফোর্স যদি যদি আপনি হাতে জাস্ট ছেড়ে দেন তাহলে অবশ্যই ওয়ার্ক ডান হবে, ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি, বিকজ গ্র্যাভিটি ওকে পুল করছে। হ্যাঁ, আপনার হাতে আসছে, বাট ওয়ার্ক ডান তো হবে, ওয়ার্ক ডান তো আর এটা তো দেখেন ওয়ার্ক তো আর নাই হয়ে যায় না, মানে ইটস নট লাইক যে ডিসপ্লেসমেন্ট 0 হয়ে যাবে। বাট ডিসপ্লেসমেন্ট কার জন্য 0? দেখো, আমি যদি বলি আমার বল আমার হাতে ছিল আবার হাতেই আসছে, পুরোটা রাস্তা ঘুরে আসছে না, তাহলে আপনার এখানে কাইনেটিক এনার্জি আছে না, 0 কিভাবে হয়? ডিসপ্লেসমেন্ট 0 কখন? আমি পুরাটা ঘুরে আবার আগের জায়গায় আসছি, তাই না? কিন্তু এ থেকে বি তে গেছি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। বি থেকে এ তে আসছি, আবার ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। এখানে রেজাল্টিং ডিসপ্লেসমেন্ট 0, বাট এ বি একটা ডিসপ্লেসমেন্ট না, বি এ একটা ডিসপ্লেসমেন্ট না। আমাদের আমাদের এরকম কিছু ভেক্টর নিয়ে কমন মিসকনসেপশন আছে, যে আমরা এ থেকে বি তে গেছি, বি থেকে এ তে আসছি, সবাই মানে আজীবন ধরে এই কথা বলে আসছি ডিসপ্লেসমেন্ট 0। এবং ইনফ্যাক্ট এটার সময় এই চ্যাপ্টারটা পড়ানোর সময় আমরা ফাইজলামি করে এটাও বলি যে সকালে ঘুম থেকে বিছানায় উঠছেন, বিছানা থেকে উঠছেন, সারাদিন কইরা আবার বিছানায় গেছেন, তাহলে ওয়ার্ক ডান কত? 0। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আমি তো এখানে রেজাল্টেড ওয়ার্ক ডান চাইতেছি না। আপনি যখন বলতেছেন এ থেকে বি তে গিয়ে আবার এতে ফেরত আসছি, তার মানে আপনি কি রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট 0 বলতেছেন না? রেজাল্টেন্ট ওয়ার্ক ডান আর ওভাবে কাজ করে না। আপনাকে তখন বলতে হবে এ থেকে বি পর্যন্ত একটা ফেজ অফ ডিসপ্লেসমেন্ট, এটার জন্য একটা ফেজ অফ এনার্জি লাগছে, লেটস সে 200 জুল এনার্জি লাগছে। আবার বি থেকে এতে আসতে আপনার নতুন করে এনার্জি নেওয়া লাগছে না? সো 200 প্লাস 200 400 জুল ওয়ার্ক ডান হয়েছে। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। এটা অবশ্যই এমসিকিউ কোয়েশ্চেন, এটা এমসিকিউ তে আসলে 0 জুল অপশন থাকবে এবং আপনারা চোখ বন্ধ করে 0 জুল দাগায় ফেলবেন। কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যাল এক্সাম দিতে যাবেন আপনাকে এরকম টাইপের কোয়েশ্চেন করবে, আপনি যদি এরকম উল্টাপাল্টা অ্যান্সার দেন। আচ্ছা, এবার যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে খবর শুনছেন যে ঘাটটাও যে ঘুরে দিচ্ছে না? আর তার থেকে বড় কথা, এই খালি ফিজিক্স পরীক্ষাটার জন্য ওয়েট করে দেখেন কি করে। শুনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা বাজে কোয়েশ্চেন না, কোয়েশ্চেন শুড বি অ্যাট দিস স্ট্যান্ডার্ড। এইটা তোমাকে কে বলছে এটা মেইন টপিক? টিচার বলছে, পাড়ার টিচার, এই যে আমাদের মতো ব্যবসায়ীরা বলছে যে এটা মেইন টপিক, ওইটা মেইন টপিক না। কারণ আমাদের কাছে এটা পড়ানো সহজ, ওইটা পড়ানো কঠিন, প্লেন অ্যান্ড সিম্পল।
বুঝাইতে পারছি? সো এইবারের এসএসসি পরীক্ষা, লেট দিস বি আ লেসন ফর দি এইচএসসি পরীক্ষা। ভাই একটু থাম এখন, কারণ তোদের সব কথা এই যে রেকর্ড হইতেছে। হ্যাঁ কিন্তু আচ্ছা ঠিক আছে, ওইটা সমস্যা না, আমার যে পড়াইতে কষ্ট হইতেছে ওটা সমস্যা না। কই পড়াচ্ছি না? হ্যাঁ কারণ এটা থেকে আপনাদের ওই যে হাদিসে আছে কথাটা নাকি কোরআনে আছে যে বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট। হ্যাঁ, সো ওই কোরআনের বাণীটা যে নিশ্চয়ই মুমিনদের জন্য নিদর্শন রয়েছে, সামথিং সামথিং ভুলে গেছি আমি আর কি এক্স্যাক্টলি। সো এসএসসি পরীক্ষার বাংলা কোয়েশ্চেন যদি এরকম করে, ফিজিক্স কি করবে? আর এইচএসসি পরীক্ষাটা কি করবে? বিকজ এবার ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় মাত্র 5.91% পাস করছে, এবং ভার্সিটি মানে সবটা সাবজেক্ট কিভাবে পাস করবো, এরপরে এত কম। বিকজ পড়ে না কেউ। মানে আমি একজনকে দেখছি, ও হচ্ছে ফিজিক্স কোয়েশ্চেন অ্যান্সার করে নাই, বায়োলজি করছে, কেমিস্ট্রি করছে, ইংলিশ করছে, আর বাকি আর কিছু আছে না, এই চারটাই। চারটা দিলে গেছে। এগুলো হচ্ছে জুলজি। হ্যাঁ, তাইলে কারণ ফিজিক্সে সব ফেল করছে ভাইয়া। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স দেখো, কারণ সব ফিজিক্সে ফেল করছে আর ইংলিশে ফেল করছে। কোনটাতে ফেল? তোমার যে কোন, তোমার 5টা সাবজেক্টের মধ্যে যে কোনো 4টা অ্যান্সার করতে হয় প্রবাবলি। আচ্ছা না, ফিজিক্স তো ইয়া না, অপশনাল না। বায়োলজির জায়গায় আই ডোন্ট নো, কিছু একটা মিস্টেক হয়েছে, কিছু একটা হয়েছে, এটা আবার রেকটিফাই করবে। বাট দ্যাটস নট দ্য পয়েন্ট, আমরা অন্য কথায় চলে যাচ্ছি কিন্তু। ঠিক আছে, আচ্ছা আসো আমরা অঙ্ক করি। আকার is displaced 100 meters with a force of 40 newtons. If the angle is 60° between force and displacement, calculate work done. এটা করে ফেলো জলদি, এটা পারবা। নরমালি ফর্মুলা হচ্ছে এটাই। W equals to F dot S, একটা দিয়েই সবকিছু। মোস্টলি এই পুরো চ্যাপ্টার একটাই ফর্মুলা, W equals to Fs, এবং বাকি যে চ্যাপ্টারের ফর্মুলা গুলো আছে ওইগুলা। ইফাত কর বাবা। 2000, হ্যাঁ হয়তো বা, দেখে 2000, হ্যাঁ 2000। কোয়েশ্চেন বুঝি নেই, বাংলা লিখে দিব। এই ধর, এই হচ্ছে গিয়ে কার, এই কারের উপর ফোর্স অ্যাপ্লাই করছি কত, 40 নিউটন। কার ডিসপ্লেস করে আসছে S equals to 100 meters। এই যে অ্যাঙ্গেল থিটা equals to 60°, so W equals to F dot S। শুনেন, এই যে W যখন ফর্মুলা পরীক্ষায় লিখবেন সিকিউতে, W equals to Fs cos theta লিখবেন না, আগে লিখবেন W equals to F dot S, তারপর Fs cos theta। ঠিক আছে, F কত 40, S কত 100, S cos theta cos 60 বা হাফ, সো হ্যাঁ 2000 নিউটন। বুঝতে পারছেন? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, পরের ম্যাথে যাই। শুনেন, পরীক্ষায় এবং অ্যাডমিশন টেস্টে এরকম টাইপের ম্যাথসই আসবে 80%, 90, বাকি 20% হচ্ছে মাথা ঘোরানোর মতো হবে। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা
বাকি হাবিজাবি এত বেশি প্র্যাকটিস করি যে ওই 80% দিকে আসলে ফোকাস করি না, ঠিক আছে? এনিওয়েজ, লেখেন a boy is pulling on his toy car with a force of, বাচ্চাদের দেখছেন না ওই যে গাড়ির সঙ্গে রশি বাইন্ধা টানে, সো ও ভাই দেখছে যাদেরকে তারা গাড়ি চালায়, আমি তো গরিব উদাহরণ দিয়েছি। কারণ ইটস ফান। তুই কি ভাবছিস তোর তোর সিডান টানতেছে দড়িতে টান না? তাহলে ওটা হচ্ছে কি ওই যে কি জানি নাম অ্যান্ড্রু টেটের মতো। F is equals to এত pulling on a force of এত if the displacement is d equals to 2 I cap plus 2 j cap minus k cap meter, then calculate the work done. করে ফেলেন। এটা তো করে দিতে হবে না, হবে পারবেন না? ওই যে W equals to হচ্ছে F dot S equals to 9 I cap minus 2 j cap plus 2 k cap dot 2 I cap plus 2 j cap minus k cap, so কত হবে? 18 minus 4 minus 2, তাই হচ্ছে না? 12 জুল। আসলে আমি কেন যে জুলটা বড় এরকম করে লিখলাম তা তো জানি না। 12 হচ্ছে, ঠিক আছে। একটা জিনিস অবশ্যই সিকিউ পরীক্ষায় অ্যাভয়েড করবেন না, সেটা হচ্ছে গিভেন দ্যাট, উই নো, অ্যান্ড ফিগার, এগুলো লিখবেনই। এবং ফিগার দেখেন, আমি আবারও বলি, কোয়েশ্চেন কিরকম হবে আমি বলতে পারতেছি না। আমি অ্যাটলিস্ট এইটুকু শিওর যে ইট ইজ গোয়িং টু বি আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? সো যেখান থেকে নাম্বার কাছাকাছি আনা যায় আনতে হবে। জি স্যার। দেওয়া উচিত, কারণ ম্যাথ করেন নাই তাই। আচ্ছা, নেক্সট নাম্বার কত? 4। আ পার্টিকেল, হুমায়রা, a particle moves from from 3 comma minus 4 comma minus 2 to minus 2 comma 3 comma 5 under the influence of F equals to minus 2 I cap plus 3 j cap plus 4 k cap। আরো কথা বলেন তাহলে তিনটা। আপনাদের যে এত সমস্যা নাই এটা দেখে তো আমার সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এমনি বলতেছি রে ভাই, তুই তো পচাইতে দে, পচানোটা তো আমার রাইট, তাই না? তোদের না ফাঁসিলে আর কারে? এনিওয়েজ, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান, অবশ্যই মানে আঁকলে খুবই ভালো। বিতে আসবে না, বি আছে মানে এমসিকিউ এন্ড সি।
শুনেন, আমি এই যে ম্যাথ গুলো করাচ্ছি এগুলো হচ্ছে কি সবথেকে বেসিক ম্যাথ গুলো, এক বিট অফ টুইস্ট, মানে অল্প একটু হয়তো বা বাইরের কিছু লাগবে, এখান থেকে বিল্ড করে করে আমি যখন প্রথম দিনে আপনাকে মনে করেন টেস্ট পেপারে নরডেম কলেজের কোয়েশ্চেন সলভ করানো শুরু করি, জুন থেকে বাইরে কান্নাকাটি করবে যে পড়াশোনা করার দরকার নাই। ওগুলা সলভ করার টাইম আছে, মানে টাইমটা হচ্ছে কি ধরেন, বা একটা গ্রাজুয়াল কি বলবো স্টেপ বাই স্টেপ বিল্ডিং মেথড আছে, যে আগে আপনি ভালো মতো বইটা শেষ করেন, মানে আপনারা, আমি যে এটা কার বই পড়েন, হয় ইসাক স্যারের বই পড়েন বা তপন বা সেলু বা মানে যে কোনো একটা বই আগে ভালো মতো শেষ করেন। এরপর ভাই দুনিয়াতে অঙ্কের অভাব নেই, আপনি যখন চ্যাট জিপিটিতে জাস্ট বইটা ভালো মতো বইয়ের ওই যে শুরুতে টপিক লিস্ট আছে না, টপিক লিস্ট গুলো যদি লিখে দিয়ে আপনি চ্যাট জিপিটিতে বলেন আমার 20টা প্রশ্ন বানায় দাও, তোমার সুন্দর সুন্দর 20টা প্রশ্ন বানায় দেবে, তুমি ওইগুলোই প্র্যাকটিস করো, তোমার কেউ আটকে পারবে না, ট্রাস্ট মি। এখন পড়াশোনা এত সহজ হয়ে গেছে, সহজ, কারণ তুমি যদি এরপর ধরো পারতেছো না 20টা অঙ্ক করতে, ওর তুমি বলো এবার 20টা অঙ্কের সলিউশন করে দাও, প্রতিদিন এরকম 20টা অঙ্কের সলিউশন তোমার ফ্রি দিবে চ্যাট জিপিটি। আর এখন চ্যাট জিপিটি একা নাই, জেমিনাই আছে, গ্রক আছে, ডিপ সিক আছে, মানে এআই এর আসলে অভাব নাই, তো পড়াশোনা খুব সহজ হয়ে গেছে এই সেন্স অফ লাভ। এবং তুমি যদি বলো যে ভাই আমার একদম টিচারের মতো ক্লাস ওয়ান এর মতো করে ব্যাখ্যা দাও, প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা করে তোমাকে একটা সুন্দর এক্সপ্লেনেশন রেডি করে দেবে। তোমাদের গতদিন যে আমি ডেইলি এক্সামের সলভ স্ক্রিপ্ট বানাই দিচ্ছি, ওটা ম্যাক্সিমাম চ্যাট জিপিটি বানাই দিয়েছে, আমি শুধু হচ্ছে গ্রামার টামার ঠিক করছি, নোটেশন ঠিক করছি, আমার আর কিছু করার, আমি চেক করছি যে ও ঠিক সলিউশন দিচ্ছে কিনা। ইটস ফান, ভেরি ভেরি ফান। করো করো, এটা করো। আজকে অনেকদিন পরে টানা পড়া দিচ্ছি না। এখন থেকে গতকালকে, থ্যাংক ইউ। গতকাল জুলকার নাইন আল নাহিয়ান, তোমাদের সিলেবাস শেষ করতে হবে, পরীক্ষা। ধরো এই যে তোমাদেরকে পড়াইছি আমি 1 ঘন্টা ক্লাস নিয়ে, আমি তখন বাসায় যেতেই পারবো, তাই না? বাসায় আমার ওয়াইফ বা বাবু কালকেই বাসায় চলে আসছে, নর্মালে হয়েছে তো আলহামদুলিল্লাহ। মানে ইয়া হচ্ছে যে আমরা একটু ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে, গত অনেক কমপ্লিকেশন ছিল মাঝখানে, তোমার তো বলছি। তো গত পরশুদিন বিকেল 4টায় অ্যাডমিট করছি, আর গতকালকে বিকাল 4টায় বাসায় যাওয়া হচ্ছে, ভেরি ফাস্ট। কালকে সকাল 7টা 35 মিনিটে মাদার কেয়ার, লালমাটিয়াতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখান থেকে তো তোমার ডিসপ্লেসমেন্ট বাই করতে হবে। হ্যাঁ, ইয়েস, ওই যে এস ইকুয়ালস, এখন দেখো এটা ফাইনাল পয়েন্ট না, এটাই পয়েন্ট না, সো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সো -2 -3 আই ক্যাপ বলতে পারি, প্লাস 3 -4 জে ক্যাপ বলতে পারি, এবং প্লাস 5 -2 কে ক্যাপ বলতে পারি। সো -5 আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ, এটা আমাদের জন্য ডিসপ্লেসমেন্ট, ফোর্স দেওয়া আছে, এরপর ডট প্রোডাক্ট করে দিব। ঠিক আছে, নাইস। তাহলে আজকে এই পর্যন্তই রাখতেছি। তোমাদের হোমওয়ার্ক কি থাকবে বলি। হোমওয়ার্ক থাকবে, এখানে কয়টা অঙ্ক করাইছি? 4টা, 5টা, আচ্ছা 4টা অঙ্ক করাইছি। ইফাত, শুনেন না ভাইয়া, এই যে মনি, এই 5টা অঙ্ক, এই 4টা অঙ্ক আগে খাতায় নিজে একবার করবেন বাসায়, কইরা আমার ফেসবুক গ্রুপের ঠিকানা আছে না, ফেসবুক গ্রুপে পোস্ট দিবেন। হ্যাঁ, আমার গ্রুপের একটু অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত, বাসায় বইটা একটু খুলবেন, আজকে অবশ্যই খুলবেন, খুইলা আমি লিঙ্ক দিয়ে দিব, গ্রুপে হোয়াটসঅ্যাপ, ওখানে ছবি তুলা যে স্যার আজকের হোমওয়ার্ক শেষ, ভাইয়া আজকের হোমওয়ার্ক, হ্যাঁ আমার একটু এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, গ্রুপটা মজা পড়ে আছে। আব্বা ঈদের সময় আমারে সবার সামনে পড়াইছে, কি তুমি কি পড়াও, তোমার পেজে আর গ্রুপে তো আমি, ঠিক আছে, আত্মীয় স্বজনের সামনে, তো আমার জিদ উঠছে।
আবার দেখাইতে হবে অনেক কিছু, অনেক। আজকে কি হয়েছে, দাঁড়া দাঁড়া করে